এনসিপির লোকজন জুলাই, তথাকথিত জুলাই বলতে যাদের বোঝায়, তারা খুব লাভঝাপ করেছে। এমন একটা ভাব যেন শেখ হাসিনা না আসলেই ভালো হয়। হ্যাঁ, তাকে দেশে নিজে থেকে আসতে যাচ্ছেন। এখন সরকারের মূল বক্তব্যটা হলো যে না, শেখ হাসিনা এমনি আসলে হবে না, তাকে ভারতের প্রত্যাবর্তন করাইতে হবে। মানে বলতে পারছে না যেন যে আপনি আইসেন না ভাই, আইসা দেশে ঝামেলা তৈরি করেন না। আমি দেখতে পাচ্ছি যে গত 3 দিনে মন্ত্রীরা বেশ কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কথা বলেছেন, আইনমন্ত্রী সংসদে কথা বলেছেন, আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন, এবং সেই একই কথা ঘুরে ফিরে যে ভারতের আন্তরিকতা প্রয়োজন, ভারতের প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে, এরকম বিষয় আসে। বিষয়টা কোথায় গিয়ে গড়াচ্ছে বলে মনে হয় এক সপ্তাহ বাদে? এই এক সপ্তাহ কিন্তু শেখ হাসিনা আর কোনো মন্তব্য পাওয়া যায়নি, কোনো ইন্টারভিউ হয়েছে সেটা শোনা যায়নি, কিন্তু বাংলাদেশে এই আলোচনা থামছে না। আমি আপনার কাছে জানতে চাই যে বিষয়টা আসলে কোন দিক গড়াচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। দেখেন, আমাদের মুশকিল হচ্ছে মূর্খদের কোনো গ্রাম নেই, সব গ্রামেই মূর্খ থাকে। বিষয়টা খুব পরিষ্কার। শেখ হাসিনার বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের ঘটনায় মানবতার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালের রায় হয়েছে এবং ফাঁসির রায় হয়েছে। আরো অন্যান্য মামলাও, কিছু কিছু কন্টেম মামলাও হয়েছে। 400-500-র উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এতদিন এর আগে ইউনূসও বলেছে, ইন্ডিয়াকে অনুরোধ জানিয়েছিল, ভার্বাল নোট পাঠিয়েছিল শেখ হাসিনাকে ফেরত দেন। এই সরকার এসেও নোট পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ওনাকে ফেরত দেন। তো শেখ হাসিনা খুব সম্ভবত, আমি ভুল না করলে, উনি মে মাসে ভারতের একটা প্রতিষ্ঠিত গণমাধ্যম এনডিটিভিতে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে আমি দেশে ফিরবো এবং খুব শীঘ্রই ফিরবো, মাথা উঁচু করে ফিরবো। এবং ওনার এই ইন্টারভিউ, ইমেলের ইন্টারভিউ, বিশ্বের 65টা মিডিয়ায় প্রকাশ পায়। তাতেই বোঝা যায় যে আওয়ামী লীগ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব। এরপরে তিনি রয়টারে প্রথমবারের মতো, মানে 5 আগস্টের পতনের পর এই প্রথমবারের মতো উনি সরাসরি ফোনে ইন্টারভিউ দিয়েছেন। এবং রয়টার, আপনি জানেন, সবচেয়ে প্রভাবশালী এবং বিশ্বস্ত একটি আন্তর্জাতিক গণমাধ্যম, এবং তারা এটা প্রচার করেছে। আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, অনেকেই পড়েছে। এবং সেখানে শেখ হাসিনা খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আমি ডিসেম্বরের মধ্যেই দেশে যাব। এবং তিনি আরো কয়েকটি কথা খুব মূল্যবান বলেছেন, যে আমাকে গ্রেপ্তার করা হতে পারে বা আমাকে হত্যা করা হতে পারে, আমি যাব। এবং তিনি আরেকটা বলেছে যে আমার বিচার হতে থাকুক, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করবে, এবং আমি একা যাব না, আমার সঙ্গে অন্য যারা ওনার রাজনৈতিক দলের অন্য নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে উনি যাবেন আদালতে সোপর্দ হবেন, সারেন্ডার করবেন, এবং আইনগতভাবে যা আছে উনি আইনগত পদক্ষেপ নেবেন। এটা যে কোনো মানুষই নেবে, শেখ হাসিনা কেন, যে কোনো দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি বা যে কোনো পেন্ডিং ট্রায়ালের আসামি বা অভিযুক্ত। এটা তো আমি মনে করি যদি গভর্নমেন্ট ডেমোক্রেটিক অ্যাটিটিউড ফলো করতো, তাহলে প্রথমে বলা উচিত ছিল যে সুস্বাগতম, আপনি আসেন, ল উইল টেক ইটস ওন কোর্স। আমরা প্রথম কয়েকদিন দেখলাম কোনো প্রতিক্রিয়া নেই। আপনি যাদের নাম বলছেন তারা তো জামাতের যুব শাখা, আমি এনসিপি কে বলি, যাক তারা তাদের মতো কি বলেছে না বলেছে। বিএনপির মহাসচিব তো প্রথম একদিন বললেন যে জনগণ ফ্যাসিবাদকে ঘৃণা করুক, যেন শেখ হাসিনা দেশে আসতে না। আবার সংসদে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা বলল। কিন্তু এইটা কেমন করে বলে যে কোনো দণ্ডিত ব্যক্তি বিদেশ থেকে এসে আত্মসমর্পণ করতে পারবে না? যেখানে আপনি এখনো আনতে পারছেন না এতদিন চেষ্টা করে, সেখানে সে নিজে বলছেন শেখ হাসিনা যে আমি আসবো এবং আমাকে গ্রেপ্তার করবে। উনি তো জানেন, উনি তো অনভিজ্ঞ লোক না, মূর্খ না, শিক্ষিত ব্যক্তি। বারবার ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। 2018-র ভোট আর 24-এর ভোট যদি আমি বিতর্কিত ধরি, ওই ভোটই ধরলাম না, কিন্তু 2014 অর্থাৎ 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন এবং 2008-14, হ্যাঁ, এবং তার আগে 96, 3 নির্বাচনে উনি বৈধ নির্বাচনের প্রধানমন্ত্রী। তো উনি তো আইন কানুন জানেন, ওনার আইনজীবী আছে হয়তো। তো আমি মনে করি এইটা নিয়ে সরকার সঠিকভাবে ডিল করতে পারেনি। সরকার যে নার্ভাস শেখ হাসিনার ফিরে আসা নিয়ে, এইটা প্রকাশ হয়ে গেছে। দেখেন, আমি একটা কথা বলি, এই যে
সদ্য না, এই বছর যে বিদায় নিল ডক্টর ইউনূস শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে যখন মামলা হয়, তখন তারা আইডিয়া ছিল যে জেলখানা এয়ারপোর্টই তাকে গ্রেপ্তার করবে। এবং খুব সম্ভবত 22 অথবা 23 সালে আমাদের হাইকোর্টে একটা ডিসিশন হয়েছে। উনি ডক্টর কামাল হোসেনরা ওনার লয়ার ছিল, উনি একটা পিটিশন করলো বিদেশ থেকেই, এভিডেভিট করালো ওনার গ্রামীণ ব্যাংকের কোন এক ভদ্রলোককে দিয়ে, এবং সেখানে হাইকোর্টে উনি প্রার্থনা করলেন যে আমি যেন এয়ারপোর্টে এসে শান্তিপূর্ণভাবে এয়ারপোর্টে এসে ঢুকে আমি ওই দিন বিকালের মধ্যে আদালতে আপনার হাজির হব। এবং হাইকোর্ট সেই অর্ডার দিয়েছে। হাইকোর্ট আরো এরকম অনেকে দিয়েছে। আমি নিজেও একটা দুইটা মামলা করেছি। এক সাবেক বড় বিজনেসের হাউসের প্রধানের মামলা এই মাস 2-3 আগে করেছি। উনি আসেননি কারণ ওনার শরীর আরো খারাপ হয়েছিল। সেখানেও হাইকোর্ট অন প্রিন্সিপালি এগ্রি করেছিল, এবং সেখানে আমরা 5 দিন সময় চেয়েছিলাম। আপনি বুঝতে পেরেছেন পুনিয়া ভাই, যে আমি আসবো, এসে আমার বাসায় যাব, এয়ারপোর্ট থেকে ওনার বিরুদ্ধে 8-9টা মামলা আছে, 1-2টা রায় হয়ে গেছে, দণ্ডপ্রাপ্ত। সে ফাঁসির দণ্ড হোক, যাবজ্জীবন হোক, আর একদিনের জেল হোক, অথবা মামলা থাকুক, এই সাংবিধানিক অধিকার আমাদের সংবিধান দিয়েছে। তো শেখ হাসিনা তো ইচ্ছা করলে, আমি জানি না কি করবেন উনি, ওনার যারা আইনজীবী বা উনি কিভাবে, উনি তো ওনারটা উনি ভালো বুঝবেন, অভিজ্ঞ মানুষ। কিন্তু আমি মনে করি একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে, সাংবিধানিক আইনের, শেখ হাসিনা রিট করতে পারে তার পক্ষে, তার বাংলাদেশে যে কোনো তো দলের অনেক লোক আছে, বা যে কোনো আত্মীয় স্বজনও আছে, বা যারাই আছে, রিট করবে যে উনি আসবে এয়ারপোর্ট থেকে এসে, হয়তো 1-2 দিন উনি চাইতেও পারে যে আমি যেখানে হলো রেস্ট নিলাম, নিয়ে আমি সারেন্ডার করব, অথবা আমি এয়ারপোর্ট থেকে শান্তিপূর্ণভাবে সারেন্ডার করব। এটা তো উনি জানেন, ওই তো অনভিজ্ঞ কিছু না। এইটা নিয়ে এত খেলার তো কোনো প্রয়োজন নেই। আপনি এখানে আরেকটা প্যারাডক্সিক্যাল দেখেন, আপনার বাচ্চু রাজাকারের নাম মনে আছে? এবং যুদ্ধ অপরাধের প্রথম বিচার হয়েছিল, ওনার প্রথম রায় হয়েছিল, এবং উনি বিচার শুরুর পরই চালাকি করে উনি ভারত চলে গিয়ে পরে পাকিস্তানে যায়। এবং এখন বোঝা যাচ্ছে ওনার বন্ধু ডক্টর ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলো, তখন রায় হওয়ার 12 বছর পর উনি এসে হাজির হলেন বাংলাদেশে। আমি আপনাকে একটা ধারা পড়ে শোনাই। 401 আমাদের ফৌজদারি কার্যবিধিতে সরকারকে পাওয়ার দিয়েছে যে কোনো দণ্ড, সেন্টেন্সকে স্থগিত করা। যেরকম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শহীদ জিয়ার সুযোগ্য সহধর্মিনী, গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করেছিল করোনার সময়, মনে আছে আপনাদের? শেখ হাসিনা সরকার প্রধান হিসাবে 401 ধারা অনুযায়ী, এবং বাসায় থাকতে দিয়েছিল ওনার ফিরোজা মহলে। এটি তো ব্যাপার আছে, বেগম জিয়া গণতন্ত্রের অত্যন্ত নেত্রী, একটি বড় দলের সভা চেয়ারপারসন, অনেক কিছু। কিন্তু ইউনূস সরকার এই একটা যুদ্ধ অপরাধী, চিহ্নিত যুদ্ধ অপরাধী, মৌলবাদী, যে ভারত হয়ে পাকিস্তানে এতদিন ছিল, সেই বাচ্চু রাজাকারের রায় স্থগিত করেছে। এবং আমি জানি না পুনিয়া ভাই আপনি এই নিয়ে কোনো প্রোগ্রাম করেছিলেন কিনা, বা কোনো মিডিয়া তো বোধহয় খুব একটা আসেনি নিউজটা। এবং তারপর যখন উনি ট্রাইব্যুনালে, 2 নম্বর ট্রাইব্যুনালে গেছে, তো কোর্টও বলেছে আপনার রায় স্থগিত হয়ে আছে, থাকেন এইভাবে, দেখা যাক। ইউনূসের কাজটা দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্যারাডক্সিক্যালটা এখানে দেখেন। সে যুদ্ধ অপরাধী চিহ্নিত বাচ্চু রাজাকারের রায় স্থগিত করে দিয়ে তাকে মুক্ত মানুষের মতো বাতাসে, মুক্ত বাতাসে ঘুরতে দিচ্ছে, মুক্ত আকাশে। আর যুদ্ধ অপরাধী, চিহ্নিত যুদ্ধ অপরাধী, রংপুর অঞ্চলে আপনি রিপোর্ট করেন, বহু নির্যাতিত মানুষ বেঁচে আছে যারা বলবে যে এটিএম আজহার কি পরিমাণ যুদ্ধ অপরাধ করেছে, এখনো বৃদ্ধ বৃদ্ধারা আছে। সেই মামলায় আপিলের ডিভিশনে রায় দেওয়ার 7 দিন আগে, গত 200 বছরের কমন ল হিস্ট্রিতে নেই কোন দেশের প্রধান বিচারপতি, ওই দেশের প্রধান এক্সিকিউটিভ, সে প্রাইম মিনিস্টার হোক আর ইন্টারিম কেয়ারটেকার চিফ হোক, তার বাসায় গিয়ে দেখা করে। এবং আমাদের দুর্ভাগ্য, আমাদের আইন অঙ্গনের মানে দুর্দান্ত প্রতাপশালী, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম প্রয়াত আইনজীবী সৈয়দ ইস্তাক আহমেদের পুত্র সৈয়দ রিফাত আহমেদ, উনি প্রধান বিচারপতি হয়ে যুদ্ধাপরাধীদের খালাস দেওয়ার 7 দিন আগে অথবা 3 দিন আগে
উনি ইউনূস সাহেবের যমুনার বাসা গিয়ে দেখা করেছেন। আনহার্ড অফ, আনথিঙ্কেবল, আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন। এবং এইটা কোনো স্বৈরাচারের আমলও হয়নি, বেগম জিয়ার আমলও হয়নি, শেখ হাসিনার আমলও হয়নি। বরং আমি তো সবসময় সমালোচনা করেছি, এই জন্য আমাদের অনেক বিচারপতিরা গোসা হয়। আমি বলি হাইকোর্টের এবং আপিল বিভাগের বিচারপতিরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাবে কেন? কারণ প্রধানমন্ত্রী তো তাদের কাছে প্রত্যেকদিনই মামলার বাদী বা বিবাদী। ওনারা দেখা করবে বড়জোর রাষ্ট্রপতির কাছে। যাই হোক, সেটা নয়, তারা যায়, কি বুঝে যায় তারা জানে, এই জন্য মানুষের আস্থা থাকে না। আর সেইখানে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছিল। হায় আল্লাহ, এই দেশ, এই বিচার বিভাগ, এই দেশের শাসনতন্ত্র, এই দেশের শাসন বিভাগ কে বাঁচাবে? এখন আমি শেষ করে দেই এই পর্যায়ে। শেখ হাসিনা উনি বলেছেন আমি ডিসেম্বরে ফিরবো, আমাকে গ্রেফতার করতে পারে, হত্যা করতে পারে, উনি আরো সিরিয়াস হয়ে বলেছেন। এখন এখানে নিয়মটা কি? আপনি শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দেন, ফরগেট অ্যাবাউট শেখ হাসিনা। যে কোনো যদি চুরির মামলায়, খুনের মামলায়, রাহাজানির মামলায়, দুর্নীতির মামলায় কোন দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি থাকে, সে বিদেশে পালিয়ে আছে বিচার চলাকালীন, রায় হলো, তার মনে হলো যে আমি দেশে গিয়ে আপিল করে মামলা ফেস করব, তাহলে কি হবে? ওই যে বললাম, হাইকোর্ট থেকে রিট করে অনুমতি নিয়ে রাখতে পারে, অথবা বর্ডার ক্রস করে আসার পর, হয়তো শেখ হাসিনা আসলে না সবাই জানবে, ওই যে কোনো দ্বন্দ্বপ্রাপ্ত আসামি ঢুকলে তো আর সব লেখা থাকে না, সে ঢুকে এসে যে কোনো আইনজীবীর সঙ্গে যদি কথা বলে, একজন বিবেক সম্পন্ন আইনজীবী বলবে আপনি কালকেই আদালতে সোপর্দ করেন, সারেন্ডার করেন। সারেন্ডার করলে আদালত বেল দিতে পারে অথবা জেল হাজতে পাঠিয়ে দেবে। ওনার যদি আপিল করার আইনি বিধান থাকে আপিল করবে, না হলে সাজা ভোগ করবে। এইটা একটা রেটরিক করছে বিএনপিরা, করুক, যে ওনাকে সাজা দেওয়া হবে, এই দেওয়া হবে। এখন এই যে তথ্য উপদেষ্টা, আমার খুব দুঃখ লাগে, আমি ছোটবেলা থেকে দেখেছি ভাই, আমি কারো নাম বলতে চাই না কারণ অনেকে প্রয়াত হয়েছেন, সাধারণত মৃত ব্যক্তিদের নিয়ে কথা বলা ঠিক না, যদিও রাজনীতিতে মৃত আর জীবিত বলে নাই। আমি কোনো একটা তথ্যমন্ত্রীকে স্টেবল পাইনি। হাসানুল্লাহ ইনু ভাই কিছুটা ছিল, এই তথ্যমন্ত্রী কি নাম, জহিরুদ্দিন স্বপন ভাই আমাদের ছাত্র জীবনের আদর্শ ছিল, যদি ওনার সংগঠন করতাম না, কিন্তু জনপ্রিয় নেতা। উনি এখন পর্যন্ত কোনো আবল তাবল কথা বলেনি, কিন্তু ওই যে এক তথ্য উপদেষ্টা হয়েছে, ওনার কাছে বোধহয় 16 কোটি জনগণ কানে কানে বলেছে যে জনগণ চায় শেখ হাসিনার বিচার কার্যকর, তো চাই হবে। এখন তো জনগণের চাওয়ার উপরে নাই, এখন তো আদালতের মিস্টার জাহিদ ডাক্তার না, সে এমবিবিএস নাকি? ডাক্তার। হ্যাঁ, মিস্টার ডাক্তার জাহিদ এখন জনগণের হাতে নাই, এটা জনগণের বিচার না, এটা আদালতের বিচার। শেখ হাসিনা এসে সারেন্ডার করে আপিলের সুযোগ আছে আপিল বিভাগে, সেখানে আপিল করবে, আপিলও যদি উনি হেরে যান রিভিউ করবে, রিভিউ তো হারলে তারপরে উনি রায় ফেস করবেন, যা সাজা হবে কার্যকর হবে, যেটা হয়েছে। তো সুতরাং এইটা নিয়ে যে রাজনীতি করছে ওনারা করুক, কিন্তু আমি মনে করি শেখ হাসিনা ভেবে চিন্তে বলেছেন। শেখ হাসিনাকে আপনি পছন্দ করেন না করেন, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া বা এর আগের জাতীয় নেতারা কারো জীবনকে বুঝতে গেলে, কারো দর্শন বুঝতে গেলে পুণ্যা ভাই, ওই নেতা নেত্রীদের ব্যাগ টানতে হয় না, ওই নেতা নেত্রীদের কাছে যেতে হয় না, তাদের রাজনৈতিক জীবন অনুসরণ করলে, পড়াশোনা করলে বোঝা যায় কে কোন টাইপের। যেরকম বেগম জি আপসীন, কোনদিন দেশ ছেড়ে যান। তো শেখ হাসিনা যেটা বলে করে। শেখ হাসিনাকে যখন জরুরি আইনের সময় নিষেধাজ্ঞা দিয়েছিল দেশে আসতে পারবে না, সে পারলে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক সাঁতরিয়ে চলে আসে। ব্রিটিশ এয়ারওয়েজকে লিগাল নোটিশ দিয়েছিল লন্ডন থেকে যে আমি যাব না কেন। তো যাই হোক, এখন দেখা যাক। কিন্তু বিএনপি কেন এত নার্ভাস হচ্ছে একজন দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি স্বেচ্ছায় আদালতে সারেন্ডার করবে, তারপরে ল উইল টেক ইটস ওন কোর্স। এবং আমি মনে করি আইনের শাসনের জন্য, এবং শেখ হাসিনা আসলে সবচেয়ে যে প্রতিষ্ঠানটিকে পরীক্ষা দিতে হবে, আমি সতর্ক করে দিই, সেটি হচ্ছে বিচার বিভাগ। আমরা দেখতে চাই বিচার বিভাগ সংবিধান আইন অনুযায়ী চলবে, কাউকে খুশি বা অখুশি করার জন্য কাজ করবে না। এবং এইটার একটা অগ্নি পরীক্ষা হবে শেখ হাসিনা যখন দেশে এসে নিশ্চয়ই আদালতের কাছে নিজেকে সারেন্ডার করবে। মোহন ভাই, আমি আরেকটা প্রসঙ্গে যাবো। দর্শক একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে, যে প্রশ্নটা হলো মামুন ভাইয়ের কাছে জানতে চাই
যে বিএনপি কি আসলে মুক্তিযুদ্ধকে ওন করে কিনা। মামুন ভাইয়ের কাছে জানতে চাই, বিএনপি কি আসলে মুক্তিযুদ্ধ ধারণ করে কিনা। আমি একটু যোগ করবো মামুন ভাই, বিএনপি সরকার ক্ষমতা এসছে, মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চেয়ে ক্ষমতা এসছে, কিন্তু আসার পরে কি একটু কনফিউজ যে আমরা জুলাই চেতনা ধারণ করব না মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করব। এই বিষয়টা একটু, যেহেতু প্রসঙ্গটা এসছে, পাশাপাশি আমি আরেকটা প্রসঙ্গ তুলে রাখি, আপনি আপনার সুবিধা মতো আলোচনা করে নেবেন। সেটা হচ্ছে গোপালগঞ্জ নিয়ে। আবার গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কিছু? এই গোপালগঞ্জে আবার এই 16 জুলাই উপলক্ষে গত বছর এই দিনে ইউনূসের পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেখানে গণহত্যা চালানো হয়, 5 জনকে হত্যা করা হয় এনসিপির কর্মসূচি ঘিরে। এবার যদিও এনসিপি সাহস করে নাই সেখানে যেতে, কিন্তু তারপরেও গোপালগঞ্জে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, র্যাব, পুলিশ আছে, ব্যাপক ধরপাকড় চলছে। এই বিষয়টা আপনার চোখে নিশ্চয়ই নজরে পড়েছে। আর দর্শকের এই প্রশ্নটা একটু জবাব চাই যে বিএনপি কি মুক্তিযুদ্ধকে আসলে। দেখেছি, আমিও প্রশ্ন দেখেছি আপনার স্ক্রিনে। দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন যে বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে কিনা। বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল, এবং জিয়াউর রহমানের দল তো বটেই, জিয়াউর রহমান এটার প্রতিষ্ঠাতা। এবং জিয়াউর রহমান প্রথমে নিজের পক্ষ থেকে এবং পরে আওয়ামী লীগ নেতারা যখন বলল যে আপনাকে তো কত লোক কেউ তো চিনবে না ওইভাবে, আপনি আমাদের সর্বোচ্চ নেতার নামে বলেন। এবং জিয়াউর রহমান তখন নিজে তার বক্তৃতা কারেক্ট করে, নিজে ইংলিশে, জিয়াউর রহমান ইংলিশ খুব ভালো জানতেন, ইংলিশে কারেক্ট করে উনি বলেছেন, আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই প্রক্লেম। এবং এটা জিয়াউর রহমান সাহেব শুধু 71-এ 25শে মার্চ, সরি 27শে মার্চে না, উনি পরে 74 সালে একটি জাতির জন্ম দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছিল, আর্কাইভে আছে, যাদের আগ্রহ দেখে নিতে পারেন। সেখানে জিয়াউর রহমান বলেছেন, এবং জিয়াউর রহমান আরো বলেছিলেন যে 7 মার্চ যখন বঙ্গবন্ধু ভাষণ দেয়, আমরা বাঙালি সেনা অফিসাররা এইটাই স্বাধীনতার সিগন্যাল পেয়ে যাই। তো যে দলের প্রতিষ্ঠাতা 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে স্বাধীনতার সিগন্যাল পেয়ে যায়, সেই দল তো আর এই নিয়ে বিতর্ক করা, তার নেতাকে অপমান করা। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ধারণ কে করুক না করুক, মুক্তিযুদ্ধকে ধারণ না করে বাংলাদেশে কেউ মানুষের মন জয় করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, রাজনীতি করতে দেওয়া হবে না, জনগণ দেবে না, এটার জনগণ সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। এখন আপনি আসেন গোপালগঞ্জে গত বছর 16ই জুলাই আমাদের তরুণ ছাত্র তুর্কিরা, তারা অন্য জায়গায় গেল কি নামে, গোপালগঞ্জে, এবং তার আগে মুজিববাদ, মুর্দাবাদ, 72-এর সংবিধান গুড়িয়ে দাও, টুঙ্গিপাড়া গুড়িয়ে দাও। তারপর তাদের যে কিছু বিদেশি বড় ভাই বড়দারা আছে যারা অতি মুসলিম হয়ে গেছে হিন্দু থেকে, তারাও নানা ধরনের উস্কানি, কিন্তু তারা ভুল করে ফেলেছে। তারা মনে করেছে যে একই জিনিস বোধহয় ধানমন্ডির 32, যদিও ধানমন্ডির 32 5ই ফেব্রুয়ারিতে ঢাকাবাসী কেউ এটা পছন্দ করেনি, অন্তত বড় অংশটা, কিন্তু ইউনূসের জামানায় নানা অত্যাচারের কারণে হয়তো বা চুপ ছিল। কিন্তু গোপালগঞ্জ তো বঙ্গবন্ধুর ডাকনাম খোকার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। খোকা ওখান থেকেই শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছে। খোকা গোপালগঞ্জে মিশনারি হাই স্কুলে হোসেন শহীদ সরওয়ার্দী শেরে বাংলাকে আটকিয়ে দিয়েছিল, এবং সেই দেখে তার স্কুলের হেডমাস্টার ফিট হয়ে গিয়েছিল। তখন খোকা 8ম শ্রেণীর ছাত্র, বলেছিল আমাদের হোস্টেল দিয়ে পানি পড়ে, এটা পানি ঠিক করে দিয়ে যান। এবং সেদিনই সরওয়ার্দীর চোখে পড়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু। সরওয়ার্দী বিকালবেলা ডাকবাংলায় বসে বঙ্গবন্ধুকে ডেকে নিয়েছিল, তখন উনি 8ম শ্রেণীর ছাত্র। তো সেই সাহসের পুণ্যভূমিতে বঙ্গবন্ধুকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে মানুষ উত্তেজিত হয়েছে। কিন্তু তারপরে যে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, আমি আজকে আপনাকে পরিষ্কার বলি, আমি টিভিতে দেখেছিলাম তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউনূসের অন্য উপদেষ্টারা সব, আসিফ, তারপর আরো যারা মানে জুনিয়র আসিফ, তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমান্ড সেন্টারে বসে টিভিতে তারা আপনার তদারকি করছিল গোপালগঞ্জে নরহত্যা। এইটারও একদিন মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। ডক্টর ইউনূস সহ যারা জড়িত তাদের বিচার হবে, এটুকু আপনি নিশ্চিত থাকেন। কোনো পাপের বিচার ছাড়া হয় না। 75-এর 15ই আগস্টে হত্যার পর খুনিরা যখন নিজেদের, এবং বাংলাদেশের ভোকাবিলিটিতে এই একটা শব্দ সবাই জানলো, আত্মস্বীকৃত খুনি, ফারুক, রশিদ, ডালিম, নূর, আরো যা আছে। এবং তাদের তো এরশাদ একবার রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ দিল ফারুককে, বেগম জিয়া 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনে রশিদকে, 15 ফেব্রুয়ারি 1996 দিনটা মনে রাখে,
তারিখটা মনে রাখেন আতিক রহমান পূর্ণিয়া সাহেব, 15 ফেব্রুয়ারি নির্বাচনে রশিদ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হলো, ভোটারবিহীন নির্বাচন, একতরফা আওয়ামী লীগ বাদে, জাতীয় পার্টি বাদে, ইভেন জামাতও নির্বাচনে যায়নি। আর কয় মাস পরে আবার বৈধ নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো, রশিদ দেশ ছেড়ে পালিয়ে গেল। এবং যে আইন করে, সংবিধানকে সংশোধন করে, পার্লামেন্টে আইন পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল ইন্ডেমনিটি দিয়ে, এবং খুনিদেরকে কোথায় প্রতিনিধিত্ব করতে দিয়েছে? বাংলাদেশের সিভিল সার্ভিসের সবচেয়ে যেটা মাখন, ক্রিম অফ দা সার্ভিস বলে, সবচেয়ে ব্রিলিয়েন্টরা যায়, যারা আর্টসে পড়ে, তারা হচ্ছে ফরেন সার্ভিস। সেইখানে আমার বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশকে প্রতিনিধিত্ব করেছে। আমরা যে যখন, আমার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব দলই, জাতীয় পার্টি, যে যখন ক্ষমতায় থেকেছে দম্ভ তো কম দেখাইনি, সেই খুনিদেরকে প্রতিনিধিত্ব করিয়েছে। কিন্তু স্বাধীন বাংলাদেশে বিচার হয়েছে প্রচলিত আদালতে, কোনো স্পেশাল ট্রাইব্যুনাল হয়নি। শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিল, উনি অত্যন্ত প্র্যাগমেটিকের পরিচয় দিয়েছে। উনি বলেছে প্রচলিত আইনে বিচার হবে। এবং ওনার প্রথম আমলে আপিলের বিচার করতে পারেননি উনি, অর্থাৎ আপিলের, খুনিরা যে আপিল করলো আইনের শাসন প্রতিষ্ঠায়, তো সেই আপিলের বিচার উনি করতে পারেননি। হাইকোর্টে বেশ কয়েকজন বিচারপতি বিব্রত বোধ করেছেন, সেটাও আরেকটা ট্র্যাজেডি। যাই হোক, পরবর্তীকালে বিচার হলো হাইকোর্ট পর্যন্ত, কিন্তু আপিল বিভাগে আসার আগে তো শেখ হাসিনা নির্বাচনে হেরে গেলেন। বিএনপি এশিয়ার বিচার, আপিল বিভাগে রাষ্ট্রের বিচারের কাজ করলো না। পরবর্তী 8 সালে আসার পরে বিচার হলো, ফাঁসি হলো সব খুনিদের। আরো কয়েকজন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি পালিয়ে বেড়াচ্ছে ফাঁসির রায় নিয়ে। তো সুতরাং গোপালগঞ্জেরও বিচার হবে। আমি মনে করি বাংলাদেশে যত হত্যা খুন হয়েছে সবগুলোর বিচার হবে। ফৌজদারি আইনে কোনো তামাদির বিধান নেই। জি, বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা সংক্ষিপ্ত অনুষ্ঠান এর মধ্যে দিয়ে শেষ করতে চাই। আমরা অসংখ্য দর্শক আছে এখনো, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তারা আগ্রহ করে আলোচনা শুনছি, কিন্তু আমরা অনুষ্ঠানটা অনেকটা প্রলম্বিত না করি। আমি একটা শেষ করে দিই, অত দর্শকরা বিরক্ত হবে। আমি এক কথা বারবার বলি, কিন্তু না বলে উপায় নেই। আপনি যদি প্রতিহিংসা করেন, তাহলে আগামী দিনের প্রতিহিংসাকে আপনি আমন্ত্রণ জানিয়ে রাখলেন, এটা এখন আপনার সিদ্ধান্ত। আপনি যদি প্রতিশোধের বিচার করেন, তাহলে আরেকটি প্রতিশোধের বিচারের মঞ্চ আপনি প্রস্তুত রাখলেন। এবং শেখ হাসিনার ফিরে আসার পর সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লয়ার, যে প্রসিকিউটর, সাবেক চিফ প্রসিকিউটর যে প্রতিক্রিয়া দিয়েছে, এবং তার আগেও যে বক্তব্য এবং তার যে ব্যাকগ্রাউন্ড, তাতে শেখ হাসিনা বা তার দল থেকে যে বারবার বলছে যে এটি একটি প্রতিশোধের বিচার, যে শেখ হাসিনার আমলে যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটি ডক্টর আসিফ নজরুল করে গেছেন, বিচারকে বিতর্কিত করেছে শেখ হাসিনার বিচার। সুতরাং শেখ হাসিনার বিচার যদি প্রতিশোধের বিচার হয়, তাহলে এটা ন্যায় বিচার হবে না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, ন্যায় বিচার করবেন না প্রতিশোধের বিচার করবেন। ধন্যবাদ।